না চান করতে যাবো কি ঠান্ডা তো একটা গামছা ফেলে দিতাম, গামছাটা ডুবতে 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 ভিজতে ভিজতে যখন দেখতাম আবার সেই শ্রদ্ধায় এসে গেছে আর একটু পরে গামছাটা অস্তিত্ব পাওয়া যাবে না, তখন ঝাঁপ দিয়ে গামছাটা তুলতাম আর সাঁতার কাটতাম আর পুকুরে মাছ ধরতাম বড়শি দিয়ে। আমার খুব মাছ ধরার শখ ছিল বড়শি দিয়ে। বাবা এখানে আমরা লুকোচুরি খেলতাম। এইটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। আমি গেছি, গ্রামের সবাই এসে আমায় ধরেছে, ধরে বলছে তোরা কি ভাবছিস তোরা এখান থেকে যাওয়ার পর আমরা সুখে আছি? না, তোরা যাইয়ে সুখে আছিস। এটাকে বলা হয় নাট মন্দির। এখানেই যাত্রা হতো আর চারিদিকে লোক থাকতো। এই মাঝখানটায় মাটি, আমি এখান থেকে জন্মভূমি থেকে মাটি নিচ্ছি, বুঝলি? এই যে মাটি নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের বড় বাড়ি, বড় ঘর ছিল এটা। এখন লোক থাকে, এখন যে থাকে সে আমাদের কেয়ারটেকার ছিল, তার ছেলে হয়েছে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই যে গ্রামের সব মেয়েরা এসেছে, কেউ কলা নিয়ে এসেছে, কেউ মোয়া নিয়ে এসেছে আমাকে খাওয়া বলে, কেউ মিষ্টান্ন নিয়ে এসেছে, কেউ মাছ ভাজা নিয়ে এসেছে। একটা অদ্ভুত আন্তরিকতা, এখানে কোনো বাহ্যিক কেনা জিনিস নেই, সবাই নিজেরা করে নিয়ে এসেছে। এই হচ্ছে আমাদের আড়িয়ালখা নদী, নদীর পাড়ে সব পুকুর নৌকোগুলো দাঁড় করানো রয়েছে সবাই। এই যে নদীটা, এই হচ্ছে আমাদের সুপুরি বাগানটা। এইখানে আমরা খেলাধুলা করতাম। এই হচ্ছে ঠাকুর বাড়ি, এই হচ্ছে আলাদা আর একটা খেলার মাঠ। এখানে ওই যে দূরে আমাদের সব দূরে দূরে বাড়ি, একসাথে লাগোয়া বাড়ি থাকতো না, জানো? এই করতে হঠাৎ একদিন শুনলাম আমরা স্বাধীন হচ্ছি, দারুণ আনন্দ চারিদিকে কিছু করছে, সে কলা গাছ কেটে গেট করা হচ্ছে, দেবদারু পাতা দিয়ে গেট করা হচ্ছে। হঠাৎ শুনলাম আমাদের এই রাত্রে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আমাদের দেশটা নাকি পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পূর্ব পাকিস্তান মানে কি? মানে ওখানে হিন্দুরা থাকবে, মুসলমানের পূর্ব পাকিস্তান। তাহলে সব হিন্দুরা রাতারাতি সেই নিজেদের পূর্বপুরুষদের বাড়ি ঘর সব ছেড়ে সব কিছু যার হাতে একজন আমাদের কেয়ারটেকার ছিল তার হাতে দিয়ে ছেড়ে এলাম কি রাতের অন্ধকারে, যে সময় আনন্দের পড়া চলছে সেই সময় আমরা রাতের অন্ধকারে জন্ম ছেড়ে কোনোরকম আমি, মা, বাবা আর আমার ভাইপো আস্তে আস্তে বেরিয়ে এলাম খুলনা থেকে দর্শনায় যে ট্রেনে করে আমরা এলাম এপারে রানাঘাট। সেখানে আসতেই দেখে অন্যরকম ব্যাপার, সবাই আমাদের হাতে একটা করে স্লিপ ঢুকিয়ে দিল, বলে এসে আমরা যাওয়া এই সব দেখলাম লোকে কান্নাকাটি, খাবার নিয়ে শিশু ভূমিষ্ঠ হচ্ছে স্টেশনে, কারো ছুটিতে খেয়াল নেই, জনস্রোত এই জন্য একটা বিভীষিকা সহ। 15th August 1947, India is divided into two countries. This was done not on the basis of language or ethnicity, but solely on the basis of religion. Pakistan, Hindustan. Riots at Noakhali and Calcutta had already frightened ordinary people in both areas to the extent that they would think of migrating to the other side. Partition made the situation unbearable and finally forced many out of the land of their birth. Communities on both sides of the divide experienced horrific traumas of dislocation, yet attention has always focused on refugee experiences of the Punjab in the west, while developments in Bengal are generally overlooked. The aftermath of partition in the east was a very different phenomenon. এইবার চৈত্রি মাসে গত চৈত্র বুধবার দিনে হিন্দু আর মুসলমানে লেগে গেল রং খেলাতে বাঁধল রন, কত লোকের হইল মরণ, দোকান পয়সা করে কোন ভাই লাগাইল আগুন।
ঢাকা শহর গেল পোড়া, গাছে মরে গরু গোড়া, ফকির ফকরা কানা খোরা, ভিক্ষা নাই এখন। জাগরে ভাই ভারতবাসী, সমনে গিরি লয় আসি, বাবা গুরু কালো শশী প্রভু নিরঞ্জন। নিরঞ্জনের খেলা সমনের চেলা, হাজারে হাজারে লোক ভাই করিল সৃজন। শুনে এলাম টেলির ঘরে, রায়পুরা দেশ গেল পুরে, অনবিচারে মানুষ মরে কুলে শিশুগণ। তখন ঘরে আগুন লাগাই দিয়া সেই এইরকম এরকম মাজা ছিল, এই মাজার মধ্যে এইরকম এরকম পোলাপান এইরকম বড় প্যারেক দিয়ে এরকম গাইরা ঠুই গাইরা রাখিয়া দিছে। সেদিন আমরা যখন আসি তখন আমরা দেখাইছি যে রক্তে সেই মাজা কিনে পুইরা গরদুয়ার পুইরা এইরকম এইরকম মোটা মোটা মাজা, সেই মাজা কিনি পুইরাই হয়ে গেছে। দাঙ্গা লেগেছে, তখন আমি, আমার বোন আর জ্যাঠামশাই আর মামা, বাবা বাইরে দাঁড়িয়ে। তখন আমরা দেখেছি গাছের উপর শকুন, মানুষের মরা খাচ্ছে, মানুষের পচা গন্ধে আমরা জানলা দরজা বন্ধ করে একেবারে ধূপ জ্বালিয়ে কর্পূর জ্বালিয়ে আমরা থেকেছি। এবং বাইরে গাছের শকুন বসছে 3 দিন ধরে অবাধ খুন, নরহত্যা, অবাধ নরহত্যা। আল্লাহ আকবর করে নাকি আসছে ওরা নকদা মসজিদের দিক থেকে, এরা রই রই করে বেরিয়ে। আমি সত্যি কথা বলতে গেলে আমি কোনো মুসলমানকে আমাদের মারছে তা দেখিনি, কিন্তু আমরা মুসলমানদের মারছি এটা শুনে যাচ্ছি, কারণ আমরা হিন্দু পাড়ায়, সেখানে যত মুসলমান বস্তি আছে মাংসের দোকান, সেখানে হামলা হয়েছে, হিন্দুরাই হামলা করেছে। গান্ধী হয়তো সেদিন উপোস করেছিলেন, তিনি উপোস করেছিলেন, তাতে দুমুঠো চাল হয়তো সংরক্ষিত হয়েছে, তাতে আমাদের কোনো উপকার হয়নি। জওহরলাল নেহরু যেটা তখন স্ট্যান্ড নিয়েছিলেন, হয়তো তিনি বাধ্য হয়েছিলেন রাজনৈতিকভাবে, কিন্তু আমাদের কোনো উপকার হয়নি। ওটা যেমন ঠিক যে হ্যাঁ লীগের একটা বিশেষ ভূমিকা দেশভাগের পেছনে আছে, এটা একইভাবে ঠিক যে দেশভাগের জন্য হিন্দু নেতারা অনেক অনেক বেশি দায়ী এবং অনেকদিন আগে থেকে দায়ী। এটা পরিষ্কারভাবেই আমাদের বোঝা দরকার, তা না হলে ইতিহাসকে অস্বীকার করা হবে। স্বাধীনতার মূল্য আমরা যা দিয়েছি আমাদের বাঙালিদের মতো আর কেউ দেয়নি আমার মনে হয়। গ্রামের মেয়ে গ্রামে থাকি, গ্রাম আমাদের স্বর্গধাম, গ্রামের ধুলা অঙ্গে মাটি, গ্রামের করি নাম। সেই সুন্দর গ্রাম ছেড়ে আমরা কলকাতায় পাথরের দেশে এসে উপস্থিত হলাম। এখানে না আছে ভালোবাসা, না আছে আদর, না আছে শান্তি। সেই পার্টিশন সব মেনে নিয়ে আমরা ভিক্ষুকের মতো ব্যাংক্রাফ্ট হয়ে এই দেশে এসে উপস্থিত হলাম। অনেক মানুষ, তারপর লালমনি আসলাম, খুব নামলাম, নামছি পরে এরা তো নিয়ে গেল, নিয়ে চেকিং করছে মেয়ে ছেলেরা, আর আমরা পুরুষের লোকে চেকিং যা ছিল আর কি সমস্ত রাখি। সাইরেনার পয়সা ছিল না আর কি পকেটে, যে রিক্সা ভাড়া দিব তখনের মধ্যে সাইরেনা ছিল। এই যে স্টেশন থেকে আওয়া মানে সাইরেনা ছিল তখন সাইরেনার পয়সা ওই যে তোর বর বাবার পকেটে ছিল না, বুঝলি। তখন আমার দেওরে সাইরেনার পয়সা দিয়ে রিক্সাওয়ালার বিদায় কইরা আমার মামা শ্বশুরের ঘরের মধ্যে 2 দিন খাইলাম। খাওয়ার পরে টুকটাক কইরা আর কি ওই একটু একটু চাল ডাই লাইন না আমরা নিজেরা শাশুড়ি ভাগ্নি আমার স্বামী লইয়া রান্না করে খাইতাম। তখন আমার শরীর খুব অসুস্থ আছিল, খুব অসুস্থ। পার্টি ওই পলিটিক্যাল মুভমেন্টের সময় পার্টির যারা প্রথম সারির নেতা তো কিছু আগেই অ্যারেস্ট হয়ে গেলেন, দ্বিতীয় সারির মধ্যে কিছু অ্যাবসকন্ড করেছিলেন, তাদের শেল্টার দিতে হতো। সেই শেল্টার দেওয়াটা
আমার বাড়িতে হয় না, কারণ আমার বাড়িতে আমি ইয়ারমার্কে আমার বাড়িতে অনেক পুলিশ শাস্ত্র করেছে। কোথায় রাখি, আমারই এক সমাবেশী বলা যায়, নাম হচ্ছে বেচা দোকা, দোকা আর কি। দোকার তো কোনো গ্রামের দেশে দোকার কোনো কাজ নেই, এটা সেটা করে তার গরিব ছেলে, কিন্তু আমার খুব বন্ধুত্ব এবং আমাকে খুব শ্রদ্ধাও করতো। ওর বাড়িটা খানিকটা দূরে, একটা দিঘির বাড়ি। আমি অনেক সময় ওর হেল্পটা নিতাম, ওর বাড়িতে আশ্রয় মুলিবাসের বেড়ার ঘর, মেঝে কাঁচা। যেহেতু আমার খুব গুণমুগ্ধ, ওর বৌটিও খুব ইয়ে। আমার একদিন রাত্রবেলা সন্ধ্যার পরে খবর পেলাম যে একজনকে আশ্রয় দিতে হবে। আমি ওর বাড়ি গেলাম, আগে গিয়ে বললাম যে এরকম তোর বাড়িতে রাখতে পারবি না? তো ও বলার আগেই বউটি বললে, হ্যাঁ দাদা নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমি ওনাকে খাইয়ে দিয়ে নিয়ে আসছি। সত্যি নিয়ে গিয়ে দেখি কোন মাটির ঘরে হোগলা পেতে তার উপর একখানা কাঁথা বিছিয়ে বিছানা করেছে, অপূর্ব সুন্দর। এত সুন্দর পাতা কোথায় পেলে? বলতে হলো, আমার বিয়েতে আমার মা দিয়েছে। রাত কেটে গেল। তারপর আমি এই তো 42 ঘটনা। তারপর তো আমি জেলে চলে গেলাম, আর যোগাযোগ আর নেই। এই শিয়ালদার উপর দিয়ে যাতায়াতে এই পার্টিশনের পরের অবস্থাটা, ওই শিয়ালদায় এসে বুঝলাম যে কি অবস্থা হয়েছে। মানে তখন যারা দেখেছে, মানে মেয়ে ছেলে, বাচ্চা কাচ্চা, বুড়ো বুড়ি সব এমন ভাবে রয়েছে যেন নরকুণ্ড আর কি। ওইখানেই পায়খানা করছে, কোনো আগ্রহ নেই, কিছু নেই। আর চেহারা দেখি মনে হয় কদিন হয়তো খায়নি, চান হয়নি, এইরকম একটা বিধ্বস্ত চেহারা নিয়ে তারা সব। আমরা ওর মধ্যে যেতে হতো, ডিঙি ডিঙিয়ে যেতে হতো। ব্যারাকপুরে ছিল আমার পশ্চিম। একদিন ব্যারাকপুর থেকে ফিরছি বিকেলে, হঠাৎ একটা লোক এসে মাথা মেয়ে প্রণাম করলো। টাকা লেগেছে বেচা, তুই কই আসছো? আসছি কালকে রাত্রে। বউ কই? দেখাই দিল। এখন সেই ময়লা একটা কাপড় পরে, গায়ে জামা নেই, কোনো পরে, এরকম করে সব বসে খেল খেল করে থাকাচ্ছে পারলো। আমার চোখ দিয়ে সত্যি জল বেরিয়ে গেল। দূরে খেয়েছিস কিছু? না, খাইনি কিছু। কদিন খাসনি? বলে কালকে রাত্রে খেয়েছিলাম, কাজের কিছু জোটে নিয়ে। তো ওকে নিয়ে তখন চলে আয় আমার সঙ্গে। আমি বউটির সঙ্গে কোনো কথাই বলতে পারলাম না। কয়েকদিন আবার আমি চাইলে আমি অফিসে যাবো, এসে খুঁজছি, আর এলাম না। শিয়ালদা স্টেশনে যখন শিশু মৃত্যু হচ্ছে, দৈনিক 10 থেকে 20টা মেয়েরা হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে এবং নানা রকম। ওইখানে তখন শিয়ালদার পাশে ব্যারন বলে একটা হোটেল তৈরি হয়েছিল, এরকম হয়েছিল। তাতে করতো কি, মানে সব ফুর্তি করার জন্য ছেলেরা আসতো, তাদের মানে দৈহিক তাদের ওই পরিচর্যা করার জন্যে এই উদ্বাস্ত মেয়েগুলোকে
সেখানে এনে তাদের দিয়ে পড়ানো হতো। এবং এই বেরন এটা এই হোটেলটা প্রচুর লোক এই জন্য সুন্দর করে করে। তখন আমরা একদিন দল করে এখান থেকে আমাদের বিজয়গড়ের যে নেতা কুলেন্দ্র সোম আমরা সব গিয়ে একদিন বেরোন হাসপাতাল থেকে ভেঙে দিলাম। The refugees began to forge a unity amongst themselves and wrested freehold land on the fringes of the city of Calcutta, setting up colonies and rebuilding their lives inch by inch. মিছিলটা এসে এখানটায় সমস্ত হুলাপাতা সমস্ত কিছু নিয়ে এখানে ওরা জড়ো হলো। জড়ো হওয়ার পরে ওরা পরবর্তীকালে ওই 1 নম্বর বিজয়নগরে ওখানে গিয়ে প্রথম তারা নিজেদের যে জমি হিসেবে যেটা নাকি ওরা দখল নিল সেটা হচ্ছে ঠিক তার পেছনটা। ওরা যে এখানে এসে ওরা যে কাজটা করেছিল, যেহেতু এখানে প্রচণ্ড জঙ্গল, সেই জঙ্গল টঙ্গল পরিষ্কার করে যা জায়গাটাকে বের করে ওই কাটা সমস্ত মান্দার কাটা টাটা ইত্যাদি দিয়ে এন্টার অঞ্চলটাকে ওরা ঘিরে একমুখী একটা ওয়ে মানে রাস্তাটা একমুখী রাখার কারণ হচ্ছে যে পুলিশ টুলিশ যদিও আসে তাহলে ওই গেট দিয়ে একমুখী হয়ে ঢুকতে হবে। সেই মুখটা করা হয়েছিল এই বিল্ডিংয়ের ঠিক ওই কর্নারে যে মোড়টা আছে মোড়টাতে, এবং এই ঠিক বিল্ডিংয়ের ঠিক পেছনটায়, বিল্ডিংয়ের পেছনে এক বাড়ি আছে সেইখানে প্রথম একটা কুয়ো তৈরি করে, যে যারা এখানে অস্থায়ীভাবে এসে যারা দখলটা নিল তাদের পানীয় জলের যে সমস্যাটা ছিল তার জন্য একটা কুয়ো তৈরি করে। ওই কমিটির যে টাকা পয়সা যেটা সংগ্রহ ছিল ওই টাকা পয়সা থেকে কুয়োটা তৈরি করে পানীয় জলের ব্যবস্থার জন্য। এবং পরবর্তীকালে ছেলে মেয়েদের পড়াশোনা ইত্যাদি কারণে এইখানে এই স্কুলটা তৈরি হয়। প্রথমে এই প্রাইমারি স্কুলটা তৈরি হয়, এই স্কুলটা যেটা এখন দেখতে পাচ্ছেন এই যে পুরনো, এই স্কুলটায় প্রথম তৈরি হয়। এই জায়গায় যখন প্রথম দখল হলো তখন জায়গার নামকরণটা যেটা করা হয়েছিল সেটা হচ্ছে বিপ্লবনগর। বিপ্লবনগর যেহেতু ওরা একটা সংগ্রামী একটা মেজাজ নিয়ে যেটা করেছিল, বিপ্লবনগর নামটা দেওয়া হয়েছিল এবং এই নামটা ছিল 1 মাস এই নামটা ছিল। পরবর্তীকালে এটা একটা বিজয় স্মারক হিসাবে এটার নাম হলো বিজয়নগর। A large neighborhood sprang up over the following 3 years, all over West Bengal. The waves of occupation spread from Bijoynagar in Noihati to Bijoygor in Kolkata. এই যে মানে আমাদের এই কলোনিটা যে বাবুজিনগর, সেই বাবুজিনগরটা প্রথম নাম ছিল, এটার নাম সূর্যসেন কলোনি। হ্যাঁ, এই সূর্যসেন কলোনিটা পরে মানে এটা পরিবর্তন হয়, মানে যখন মানে পুলিশের অত্যাচার মানে ক্রমশ বাড়ছে তখন মানে এটাকে নাম বদল করে দেওয়া হলো বাবুজিনগর, মানে গান্ধীজির নামে এটা করেছে যাতে পুলিশের হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। মানে এই হচ্ছে মানসিকতাগুলি। এই যে গাঙ্গুলি বাগানের ওখানে একটা স্টেট এটা এদের, ওখানে ওদের ক্যাম্প ছিল, ওখানে মানে সরকারি পুলিশও থাকে আর গাঙ্গুলিদের নিজস্ব দারোয়ানও থাকে। সেই দারোয়ান প্রায় জনা 25 সব মানে নেপালি দারোয়ান, আর মানে জনা 10 মানে ওই রাইফেলদারি পুলিশ, ওরাই মানে এখানে হামলাটা করে। আমরা এগুলো মোটামুটি বুঝে নিয়ে তারপর এখানে মানে যারা আমাকে মানে ডেকে নিয়ে আসলো তাদের সঙ্গেও আমি পরামর্শ, তখন থেকে আমি একটা সাংগঠনিক চিন্তাধারা মনোভাব আমার ছিল, তাদেরকে সকলকে একত্রিত করে আমরা ঠিক করলাম যে এইরকম ধরনের বাধা আসতে বলেছে, সেই বাধার জন্য বলেছে তো আমাদের প্রচুর লোক রয়েছে, সকলকে সংগঠিত করে আমরা মানে ইয়ে করবো। তো এইটা করার পরে তখন আমরা সাব্যস্ত করলাম যে 1950 সালের আগস্ট আমরা এখানে অপারেশনটা শুরু করব। মানে বড় রকম ধরনের কিছু তখন মানে এখানে রিফিউজি এন্ট্রান্স নিয়েছে, সেগুলি হচ্ছে পুরোনো বাড়ি, যারা মুসলিম বাড়ি যেগুলি ফেলে দিয়ে চলে গেছে সেগুলি খালি, সেই সমস্ত জায়গার মধ্যে পূর্ববাংলার রিফিউজিরা আশ্রয় নিয়ে নিয়েছে, পজিশন নিয়ে নিয়েছে। কাজে তারা সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা ইয়ে করলাম, এই জোট বাঁধলাম। জোট বেঁধে তখন আমরা ঠিক করে নিলাম কীভাবে কোন জায়গা থেকে আমরা স্টার্টিং দেবো। এই করে প্রথম আমরা যে জঙ্গলটা আমরা পছন্দ করলাম, এই যে এখানে বিএনসি ক্লাব আছে, এই ক্লাবের থেকে এই চত্বরটার মধ্যে মানে খুব ঘন জঙ্গল, আমরা সেই জঙ্গলের মধ্যে মাঝখানে মানে কেটে জঙ্গল কেটে আমরা ওই চাইকানা হুগলা পাতা মানে আর গড়ানের কুঠি দিয়ে করে আমরা 10-12টা বাড়ি, সম্ভবত একই রাত্রে 9খানা বাড়ি
তখন আমরা রাত্রিবেলা 9টা বাড়ির এখানে শেল্টার করে যায়। যখন আপনার এক রাত্রে এইখান দিয়ে একটা প্রাচীরের মতো দিয়েছিল লয়েল কাপ, আমরা এখানে ঠিক এই জায়গাটার মধ্যে রাত্রিবেলায় কিছু ইয়াং ছেলেকে নিয়ে একত্র করে রাত্রিবেলা সেই বেড়াটা সমস্ত ভেঙে দিলাম এবং ওপাশে তখন ঘরবাড়ি বানাইতে শুরু করলাম। সকালবেলা অনেক চালা উঠে গেল, এর মধ্যে তখন থানার থেকে লোক আসলো, যেটা আপনারা কি করলেন? বলে আমাদের প্রয়োজন আমরা করেছি, যে আর করবেন না। তো থানার অফিসার তখন আমার খুব জানাশোনা ছিল, উনি ঢাকাতে ছিলেন। তারপরে আমার করতেই হবে, আপনি তো জানেন আমাদের চিনেন, কাজে আমরা থেমে থাকতে পারবো না, কাজে সেখানে এই আপনার ইস্যুতে এই যে পার্বতীর মেলা দেখছেন যে মন্দিরটা, এইখানে উনি লরি ফেলতে মাটি ফেলা শুরু করলেন। লরিতে আগুন লাগাই দেওয়া হল, লরি পুড়ে ছাই হয়ে গেল। তারপরে সেখান থেকে ওরা চলে গেল আরও একটু দূরে, ওদের আরও লরি ফরি পরাই দেওয়া হলো। ওরা ভয়ের চোটে আরও পালাইতে, তখন লোকজন আইসা পড়ছে চারিদিক থেকে। ঠিক এইভাবে লয়েলকার সঙ্গে আমাদের টাচ হল এবং লয়েলকা আর তখন এখানে আসতে পারে নাই। তারপরে ওরা আমাদের এগেনস্টে, বিশেষ করে তখন ফার্স্ট কালপ্রিট হলাম আমি, আমার এগেনস্টে আরও কিছু লোকের এগেনস্টে ওরা কেস করল লয়েলকা। এই কেস দীর্ঘদিন চলল, কিন্তু কেসে কিছু করতে পারলো না। তারপরে লয়েলকা আমাদের সঙ্গে একটা কোর্টে বসে মিটমাট করলো যে আমরা কেস আর চালাবো না। ভালো কথা, আপনারা যেভাবে কী করছেন করেন, তবে আমাদের জমিগুলি, কিছু জমি আমাদের ছেড়ে দিতে হবে। আর আমি সেটা পারবো, সেটা পারবো না। উদ্বাস্তুরা যেখানে বসে গেছে আরও বসবে, সেটা শোনা। হাজার হাজার লোক উদ্বাস্তু হয়ে আসতেছে পূর্ব বাংলার থেকে। আমি কাকে না করবো, এর সম্ভব না, ইট ইজ ইম্পসিবল। কাজে আমার লোকজন বসবেই, এখন বিভিন্ন অঞ্চলে লোকজন বসে যাচ্ছে, কাজে এই লড়াই চলবে। কাজে আপনি এখানে আর আসবেন না। আমরা যখন কমিটিতে বসলাম তখন বিভিন্ন হলো যে উদ্বাস্তুরা এটাকে দখল করে নিজেরা বাড়িঘর করেছে, বিজয় করেছে। তখন আমরাই নাম দিলাম বিজয়গড়, আমি সম্মুখ, আমরা নাম দিলাম বিজয়গড়। তখন সেইটাই অ্যাকসেপ্টেড হল। পুলিশ এখানে ঢুকতো না। জল আমাদের বিধানচন্দ্র রায় বলতো ও লাল এলাকা, ওখানে ঢুকা যাবে না। আমরা তৈরি করলাম প্রথম সাউথে দক্ষিণ কলিকাতা শহরতলি বাস্তুহারা সমিতি প্রথম, এখন নেই, তার আমি কোষাধ্যক্ষ ছিলাম। তারপরে এই হওয়ার পরে আমরা মিটিং করে রোজ কলকাতায় রাস্তায় আমরা স্লোগান দিতাম, আমরা কারা বাস্তুহারা, আমাদের দাঁড়িয়ে মানতে হবে। মানে আমাদের আইডেন্টিটি আমরাই দিচ্ছি, আমরা কারা, আমরা বাস্তুহারা, আমাদের দাবি মানতে হবে। এবং ময়দানে, হাজার পার্কে রোজ আমরা মিছিল করতাম। করার পরে চিত্ত যারা শিয়ালদা স্টেশন ছিল, চিত্তরঞ্জন কলোনিটা হচ্ছে যাদবপুর স্টেশনটা পার হলেই চিত্তরঞ্জন কলোনি, তাতে এনে রাখা হলো, কলোনি দখল করলো। হোগলা, বিশাল বিশাল ছাপ, বিষধর সাপ। আজকে যার হালতু, সেই হালতু ছিল টাকাতে দিতে জায়গা, গভীর জঙ্গল, মানুষ হাঁটতে পারতো। দেখো হালতু, যেটা মুখ্যমন্ত্রী এলাকা, এটা হালতু, সুন্দর শহর।
এখানে হালতুতে গড়ে উঠল অনেকগুলো কলোনি। সেই কলোনিতে একটা কলোনির নাম ছিল যাদবগড় কলোনি। সেই যাদবগড় কলোনি পুলিশ গুন্ডা এলো ভাঙতে। তখন বিনা পানি মিত্র বলে এক মহিলা গুলি চলে, গুলিতে গিয়ে উনি জানা দিয়ে দেখছিলেন, ওনার গায়ে লাগে উনি মারা যান। উনি অন্তঃসত্ত্বা ছিলেন। এরপরে আমরা এই কলোনিগুলো যখন হয়ে গেল, এখানে 52টা কলোনি পরপর হলো যাদবপুর টালিগঞ্জে। এর ভিতরে এই একটা কলোনি, বাঘাযতীন, চিত্তরঞ্জন, বাপুজীনগর, বিজয়গড়। বিজয়গড় ছিল পরিত্যক্ত মিলিটারি ক্যাম্প, আমেরিকার সোলজারদের, সেটা দখল হয়। তো এই ব্যাপারে যাদবপুরের ছাত্ররা আমাদের খুব সাহায্য করেছে সেই সময়। তো এরপরে আমরা এলাম, কলোনিতে করা হলো। সরকার কি করবে? সরকার দেখলে এদের তোলা যাবে না। তখন সরকার জমিদারদের কম্পেনসেশন দিল। কম্পেনসেশন জমিদার পেল, জায়গাগুলো সরকারি হয়ে গেল। কিন্তু দোলমনে ছিল, দোদুল্যমানতে ছিল, আমাদের থেকে দাম নেওয়া হবে। এই মানে রিফিউজিদের সেটেলমেন্ট করার ক্ষেত্রে তারা মানে যে ধরনের দীর্ঘদিন ধরে আমাদেরকে মানে নানা রকমভাবে লাঞ্ছনা দিয়েছে, আমাদেরকে বলছে যে এখানে মানে কোনো পারমানেন্ট সেটেলমেন্ট হবে না। আদৌ মানে এটা সেটেলমেন্ট করতে চায়নি। এরা করলো কি, এটা এভিকশন বিল এনেছিল একটা। তখন আমি বলছি মানে এভিকশন বিলটা আসে 1951-এ অ্যাসেম্বলিতে। মানে তখন আমাদের ইয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে বিধানচন্দ্র রায়। উনি এটা এভিকশন বিল, এটা দ্বারা মানে আমাদের ইয়েকে রিফিউজিদের এখান থেকে উদ্বাস্তুদের মানে উচ্ছেদ করা যাবে, এই বিল, উচ্ছেদ বিল এনেছিল 1951-এ। তখন সেই উচ্ছেদ বিলের বিরুদ্ধে আমাদের মানে বিরাট মানে আন্দোলন শুরু হয়ে যায় এবং মানে সঠিকভাবে আমরা মিছিল, মিটিং মানে এই সমস্ত চলতে থাকে। মানে প্রায় প্রতিনিয়তই আমরা মানে অ্যাসেম্বলি অভিযান করেছি। রিফিউজিরা এখান থেকে মানে গিয়ে আমরা অ্যাসেম্বলি অভিযান করেছি। এই করতে করতে মানে যেদিন এভিকশন বিলটা পাস হবে, সেদিন মানে একটা খুব সাংঘাতিক ব্যাপার ছিল যে একেবারে মানে ঘরের মহিলা থেকে আরম্ভ করে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে মানে লক্ষ লক্ষ মানুষ মানে অ্যাসেম্বলিকে ঘিরে ফেলেছে। হ্যাঁ, তখন যতীন চক্রবর্তী মানে বিধান পরিষদের সদস্য, উনি বিধান রায়কে বললেন, স্যার আপনি বলে যে একবার মানে বারান্দায় আসুন, এসে মানে সিচুয়েশনটা দেখুন, তারপর আপনি বিলটা পাস করুন। হ্যাঁ, বিধান রায় মানে বলতে হয় যে মানে বিধান রায় সত্যি তার মনুষ্যত্ব মানে অনেক বড় মাপের, মানে এটা মানে খুব খুঁজে পাওয়া যায় না। উনি বারান্দায় এসে সমস্ত চারিদিকে যখন মানে এই সমস্ত অবস্থা দেখছে, যে মানে বাচ্চা কাচ্চা, মহিলা, মানে পুরুষ, মানে চারিদিক থেকে একেবারে মানে সেই মানে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতো সমস্ত চারিদিকে মানে ঘিরে ধরেছে, তখন উনি দেখলেন, দেখে উনি কোনো কথা বললেন না। পরে যে আইনটা পাশ হওয়ার কথা ছিল যেদিন, সেদিন সেই আইনটাকে মানে তারা প্রস্পন্ড করলো, আজকে নয় কালকে। হ্যাঁ, পরের দিন মানে সেই আইনটা এভিকশন বিল মানে উচ্ছেদ বিল, সেটাকে রিহেবিলিটেশন বিলে পরিণত করলো। এখানে সেটেলমেন্ট হোক বা না হোক, অন্তত মানে আমাদেরকে এখানে জায়গা দিতে হবে, মানে এটা ইয়ে করেছে। কিন্তু জায়গাটা এখানে হবে কি কোথায় হবে এটা বলে না, কিন্তু আমাদের সেটেলমেন্ট করতে হবে। আমাদেরকে উদ্বাস্তু করে দিয়ে আবার পূর্ব বাংলায় পাঠিয়ে দিতে পারবে না, এই জিনিসটা আমরা বুঝে গেছি। পূর্বের দেশভাগের যে চেহারা আর পশ্চিমের দেশভাগের চেহারাও এক না। এটা বুঝতে হবে যে পশ্চিমের দিকের যে দেশভাগ, সেই দেশভাগে নদী শুদ্ধ ভাগাভাগি হয়ে গেছে, কোন নদী কার দিকে পড়বে, কোন নদীকে কার দিকে পড়বে। প্রায় সমস্ত শিখদেরকে এখানে চলে আসতে হয়েছে,
আর একটা বড় কথা হচ্ছে যে সেটা দিল্লিকে কেন্দ্র করে, পাঞ্জাব কেন্দ্র করে, কাজেই সেখানে কেন্দ্রীয় সরকারের স্বাভাবিকভাবেই অনেক বেশি নজর ছিল। কাজেই কিছু কিছু কারণ আছে যে যার জন্য এটা হতোই, আর কিছু আছে যে হ্যাঁ সত্যি সত্যি তার মধ্যে বৈষম্যের একটা ব্যাপার আছে। যেমন পাঞ্জাবের রিফিউজিদের তারা মানে তাদের ইকোনমিক সেটেলমেন্ট করেছে এবং তার মানে তার বসবাস মানে ফাইন্যান্স সেটেলমেন্ট করেছে। সেখানে সুচেতা কৃপানলী কমিটি করেছি এবং প্রত্যেকটি পাঞ্জাবিকে তারা রীতিমতো টাকা পয়সা বাড়ি ঘর তারা ইউনিফাইড হয়েছে তারা করেছে, কিন্তু এখানে গভর্নমেন্ট আমাদের সেভাবে কিছু অর্থাৎ বিভাত্রিসুলভ ভাব মানে এই রিফিউজিদের সম্পর্কে কংগ্রেস সরকারের মানে সেই গোড়া থেকেই ছিল যে মানে পাঞ্জাবের জন্য একরকম, আবার পূর্ববাংলার থেকে মানে যারা এসছে তাদের জন্য আরেক রকম। এই যে বিমাতৃসুলভ আচরণ মানে সেগুলি আমরা বারংবার আমরা টের পেয়েছি, সেগুলি নিয়ে কোনো কথা না। কিন্তু আমি চাইছি আমার মানে এটা হক আমি বুঝে নিতে চাই, জায়গাটা এখানে ছিল আন্দোলনের বিষয়বস্তুটা। A great many of the refugees were taken from their initial locations to camps in distant places by government agencies. The conditions in the camps were often more adverse than in the colonies, and so their struggle continued. কুপার্সে অন্যান্য ক্যাম্পের মধ্যে কুপার্সে একটা ট্রানজিট ক্যাম্প, একটা কুপার্স ক্যাম্পের সৃষ্টি হয় আপনার 1950 সালের 3রা মার্চ, এবং অসংখ্য উদ্বাস্তু কুপার্স ক্যাম্পে ঠাই নেয়। আমার বাবা মার এখানে আসে। এটা 1942 সালে যখন আপনার সেকেন্ড যুদ্ধ মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই জায়গাটাকে তখন ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকোয়ার করে আপনার এখানে গোডাউন ছিল, এখন ভেঙে নিয়ে গেছে দেখাতে পারলাম না। এই কোয়ার্টারগুলি আছে, এখন এটা স্টেট গভর্নমেন্টের স্টাফ কোয়ার্টার আমরা বলি। এই কোয়ার্টারগুলিতে সৈন্য থাকতো, আর এখানে ছিল খাদ্য ভাণ্ডার, খাদ্য রাখতো, ওইগুলি পাহারা দিত। আর ধুবুলিয়া ছিল অ্যারোড্রাম। আমাদের এখানে উদ্বাস্তের সংখ্যা ছিল প্রায় 1 লাখ থেকে 1 লাখ 20। 26টা ক্যাম্প আছে ওয়েস্ট বেঙ্গলে ছিল তৎকালীন সময়। 26টা ক্যাম্পের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্প কুপার্স ক্যাম্প এবং ধুবুলিয়া। দোল দিত সেই চাল গম টোটাল হচ্ছে মানে আগের দিনে হলো তো টোটাল ওরা মিলিয়ে দিত 12 টাকা। এই 12 টাকায় একটা মানুষকে চলতে হবে। লেখাপড়া কিছু ব্যাপার নেই। তখন আমরা আন্দোলন শুরু যে এই জাল কাপড় পাল্টে দিতে হবে, তারপরে এই বাজে গম, তারপরে দোল বাড়াতে হবে এবং আমাদের পার্মানেন্ট স্ট্রাকচার করে দিতে হবে। এই নিয়ে আমরা আন্দোলন মিছিল, রানাঘাটে এসডিওর কাছে মিছিল, এই আন্দোলনের মধ্যে দিয়ে নদিয়া জেলায় বামপন্থী আন্দোলনের প্রসার ঘটতে লাগলো। এই উদ্বাস্তু আন্দোলনের ফলে যে জিনিসটা পশ্চিমবাংলার রাজনৈতিক চিন্তাধারা এবং রাজনৈতিক ভাবনার মধ্যে উদ্বাস্তু আন্দোলন যেটা প্রতিষ্ঠা করতে পারে, একা নয়, সে অনেকগুলো আন্দোলনের সঙ্গে নেই। সেটা হচ্ছে যে অধিকার, যে উদ্বাস্তুদের অধিকার আছে, ঠিক যেমন শ্রমিকদের অধিকার আছে, কৃষকদের অধিকার আছে, ছাত্রের অধিকার আছে, শিক্ষকদের অধিকার আছে, পেশাজীবীদের অধিকার আছে, তেমনি উদ্বাস্তুদের অধিকার আছে। এবং দেশ যখন সরকারি রাষ্ট্র এরাই ভাগ করলো, তাহলে এদেরই তো দায়িত্ব যে যারা এই সিদ্ধান্তের ফলে ওদেশ থেকে এখানে চলে এলো, তারা এবারে বাঁচবে কি করে, তারা খাবে কি করে। কাজে অধিকারের একটা বলা যেতে পারে যে একটা ধারণা, সেটা রাজনীতিতে যে পশ্চিমবাংলা এত শক্ত হয়েছে তার বড় কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে উদ্বাস্তু আন্দোলন। এবং বামপন্থীরা এটাকে বলা যেতে পারে যে দয়াদাক্ষিণ্যের চিন্তা থেকে এইটাকে সরিয়ে এটা অধিকারের চিন্তায় নিয়ে আসতে পেরেছিলেন। ওই ভাল্লা সাহেব, ছেলেটির নাম আমি ভুলে যাচ্ছি, ওকে গুলি করে ভাল্লা সাহেব ছিলেন কুপার্সের ক্যাম্প
অ্যাডমিনিস্ট্রেটর। ওই গুলি করে মারার পর ওই ডেড বডি নিয়ে আমরা মানে মিছিল ইত্যাদি এগুলো করলাম, তারপরে পুলিশ ডেড বডি নিয়ে নিল। তার বিরুদ্ধে যদি এরা বললেন যে পুলিশকে আটকানোর জন্য আসুন, আমার প্রস্তাব যে বাঁশের কেল্লা তৈরি করা। তো প্রায় 500 গজ মানে ব্যাসার্ধ হবে, প্রচুর আশপাশে মানে গ্রাম ছিল, সেখান থেকে বাঁশ কেটে এনে মানে একবারে ওই 500 গজ ব্যাসার্ধ গোল বাঁশের কেল্লা করে ওর মধ্যে সব লিডাররা থাকত এবং বাইরে হাজার হাজার মানুষ। তো এই ধরনের অনেক সংগ্রামের মধ্য দিয়ে বিশেষ করে আমরা কুপার্সের হাজার হাজার মানুষ কুপার্স থেকে পায়ে হেঁটে রাইটার্স বিল্ডিং অভিযান পর্যন্ত করেছি। একাধিকবার আমরা কুপার্স বন্ধ হয়েছে, কুপার্সের প্রত্যেকটা মানুষ তাতে সহযোগিতা করেছে এবং ভোট বয়কট, যেখানে প্রায় হাজার হাজার মানুষের বসবাস, আজকে একটা নোটিফাইড এরিয়া অথরিটি সেই এলাকার প্রত্যেকটা মানুষ সেই ভোট বয়কটে অংশগ্রহণ করে নীরবভাবে একটা প্রতিবাদ জানাবার ফলশ্রুতি হিসাবে গভর্নমেন্ট বাধ্য হয়েছে 1997 সালে কুপার্সকে নোটিফাইড ঘোষণা করতে। কিন্তু কুপার্স নোটিফাইড এরিয়া অথরিটি ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের সব থেকে পরিতাপের বিষয় আমাদের কুপার্সের পার্শ্ববর্তী একটা আরআইসি কলোনি বর্তমানে যেটা গড়ে উঠেছে, এটা কুপার্সেরই মানুষকে ওখানে পুনর্বাসন দেওয়া হয়। সেখানে প্রচুর জায়গা ছিল একটা ইন্ডাস্ট্রি করবার মতো, যেটা গভর্নমেন্টের জায়গা ছিল এবং ওখানে দুটো ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি দুটো বর্তমানে বন্ধ হয়ে গেছে, একটা আরআইসি মিল, একটা পেপার মিল, এগুলো সব অলরেডি বন্ধ হয়েছে। সেখানেও প্রচুর পরিমাণে জায়গাও একদম টোটাল খালি হয়ে একদম ফাঁকা জায়গা পড়ে রয়েছে। ইন্ডাস্ট্রি করে নাই, আর যারা ইন্ডাস্ট্রিগুলি ছিল আশেপাশে সেগুলি সমস্ত ধ্বংস হয়ে গেছে। As the old industries in West Bengal were allowed to decay, many of the refugees and their descendants who had previously found employment there were now unemployed and dispossessed. Those who could move up the social, economic or political ladder welcomed the opportunity to shed their refugee identity. Those who could not were doomed along with other sections of the urban and rural poor. পরিকল্পনা মাফিক উন্নয়ন যা করেছি আমরা কমিটি থেকে একটা কমিটি থেকেই করা হয়েছে, কিন্তু সার্বিক যে উন্নয়ন পরিকল্পনা যে গভর্নমেন্ট থেকে করা বা সরকার থেকে করা সেরকম কোনো উন্নয়ন আমরা করি। আপনারা কি গভর্নমেন্টের টাকা পয়সা পাইছিলেন কিছু? আমরা কিছুই পাইনি। না, গভর্নমেন্টের টাকা এখানে গভর্নমেন্টের আমরা কিছু একবার দিয়েছিল 2,500 টাকা, সেই 2,500 টাকা দিয়ে রাস্তাঘাট করলো। তখন তো রাস্তাঘাট ছিল না, পুরানো কথা। গভর্নমেন্টে 2,500 করে প্রত্যেক প্লটে দিয়ে গেল। সেই টাকাটা কি করলো, আমাদের রাস্তাঘাট নাই, কোম্পানি নাকি আর কমিটি নাকি কে এই রাস্তাঘাট করে দিল 2,500, এই পাওয়ার হয়েছে। কোনো সাহায্য করেনি, আমরা এখানে ছিলাম, ঘরগুলো ভেঙে নিজেরা সব করে নিয়েছি। এই যে ঘরটুগুলো আমরা সব নিজেরা করি, এমনি কোনো সাহায্য এখানে দেয়নি। এবং পরবর্তীকালে বললাম না, আমাদের কমিটি যোগাযোগ করে কাউন্সিলের থ্রুতে লাইট, ফ্যান, জল, কল, পায়খানা এগুলো ফ্রিতে করে দিয়েছে। সিএমডির একটা প্ল্যান ছিল যে বস্তি উন্নয়ন, যেটা সেটাতে আমরা কিছু হেল্প পেয়েছি, এমনি টাকা পয়সা দিয়ে বা ধান চাল দিয়ে কোনো সাহায্য পাইনি। Even as the refugees who had come during partition were struggling to gain a foothold, other waves of migrants soon followed every time East Pakistan was in turmoil. দেশ ভাগ বা একটা নতুন দেশের আমরা নাগরিক, এই উপলব্ধিটা আমার হতে শুরু করলো প্রথমে খেলার মাঠে, তারপরে স্কুলে, তারপরে কলেজে কিছুকাল পড়েছি ওখানে, এই সমস্ত জায়গায়। কারণ 51 সালে দাঙ্গা হয়েছে, 50-এর যে দাঙ্গাটা সেটা 51 অবধি কন্টিনিউ করেছে। যে বিখ্যাত বরিশাল দাঙ্গা বলুন বা পূর্ব বাংলায় যে দাঙ্গা হয়েছে সেটা, এই যে তার ফলে যে এগুলো হয়েছে আর কি, যে পরিবর্তনগুলো হয়েছে আমাদের সামাজিকভাবে, গ্রামকে গ্রাম আস্তে আস্তে সব খালি হয়ে যাচ্ছে,
যে বাড়িতে লোক দেখছি কালকে বিকেলবেলা, আজকে পরের দিন ভোরবেলা দেখছি সে বাড়ি তালা বন্ধ, কেউ নেই। আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় খাল, যেটা আমার বইয়ে খুব বারবার সেই খালের উল্লেখ রয়েছে। সেখান থেকে নৌকো করে তারা গঞ্জে গিয়ে স্টিমারে করে পশ্চিমবঙ্গে, মানে খুলনায় আসতো, খুলনা থেকে ট্রেনে পশ্চিমবঙ্গে আসতো। Some suffered multiple displacements. এত গন্ডগোল হয়েছে, তখন আমরা সবাই চলে আসছি ওই দেশের থেকে। আসার পরে আমরা আসাম দেশে উঠলাম। আসাম দেশে যোরহাট টাউনে উঠলাম। উঠে তারপরে দেখি আস্তে আস্তে আমরা কিছু আনতে পারি নাই। আমরা ওইভাবেই কষ্টে কষ্টে বড় হইলাম সব। আসামও এই পাকিস্তানের মতন গন্ডগোল, আসামি আর বাঙালি এমনভাবে মারামারি কাটাকাটি, একদম মানুষকে কাইটা ফেলায়, ঘরে আগুন লাগায় দেয়, মানুষকে মেয়েদের নিয়ে অত্যাচার করে। এই সব জ্বালায় আমরা ওখানে থাকতেই পারলাম না। তখন আমরা রাতারাতি আমরা চলে আসছি, ওইখান থেকে কুচবিহার শহরে আসলাম। সাল আমার ওই ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের মধ্যে আমি একবার মাথায় নিচ্ছিলাম, আমার শ্রদ্ধা একবার মাথায় নিচ্ছিল। এই করে করে বাবা সামনে যাচ্ছে, বাবাকে আমার দিচ্ছিল না, বাবা খুব কান্নাকাটি করছিল। এর মধ্যে আমাদের কি ছিল, কিছু অ্যানিমেলের ডিশ ছিল, ওই কাঁদা ভাঙার ডিশ, মায়ের এই কাঁথা, তারপরে এই একটা থালা, তারপরে এই বাবার এই বিড়ির কৌটো, পানের ডাবর, মা পান খেত, এই আরো কিছু আমার কিছু বই। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর এই স্মৃতি নিয়ে আমার বেঁচে থাকা আসলে, যখন সাহিত্য করতে এলাম, লিখতে এলাম, বারবার দেশের কথা, ছেলেবেলার কথা, গ্রামের কথা, গ্রাম জীবনের কথা, বন্ধুদের কথা, নদী নালার কথা বারবার করে মনে রাখি। Refugees arrived on a mass scale once again during the 1971 Liberation War of Bangladesh. In-migration continued in trickles even after that period. While many of them went back, many others did not. হ্যাঁ, যুদ্ধের পরে আসছি, তখন খুব দরফাকর ছিল, আমরা দালাল দড়িয়ে আসছি না। যুদ্ধের পরে সবই ঠান্ডা ছিল, কোনো গন্ডগোল ছিল না, তবু একটা ভয়, অনেক লোক আসছে, লোক এখন খুব কম হয়ে যাচ্ছে, মুসলমানের ইটা বেশি। এই যুদ্ধের পরে চলে এলাম, ওখানে কাজকর্ম নেই, খাওয়া দাওয়া নেই, সেরকম ওখানে কোনো আমাদের সিকিউরিটি নেই, আমরা ওখানে থেকে আর কি করি। The struggles of the refugees continued, beginning afresh in cycles, and the fallout of the partition has never really stopped. 1974 সাল 4 নম্বরে রেল স্টেশনের গায়ে ছিল, এই রেল স্টেশনের গায়ে
4 নম্বর, অর্থাৎ ওখানে যখন সাহেব ভেঙে দিল, রাত ঘটিকায়, রাতের অন্ধকারে এত কূপ কোথায় পা দেবো? এই কুয়ের অন্ধকারে আমরা আজ 25 বছর চলছি। ফাঁকা জায়গা পেয়েছি, এইখানে এসে বসবাস করতে শুরু করেছি কোনো রকমের ঘর বেঁধে। Even those who settled on vacant lands along the mangroves in the Bengal Delta paid dearly with their lives. The refugees had returned from the Indian government's ill-conceived resettlement plans in remote, arid and culturally alien landscapes in central India. Their defiance resulted in a massacre by the state's police in a place called Morichapi in the Sundarbans. It took place on the 31st of January 1979. West Bengal's ruling left-front government's police evicted the remaining refugees. They were scattered once again, and some of them found new shelters on the canal banks on the fringes of Kolkata. আমাদের প্রথম পূর্বসূরি আপনার মহারাষ্ট্রের পরে আমাদের এখানে নিয়ে আসছে, এখানে এনে আমাদের মরিচঝাপি দিল। মরিচঝাপির পরে আমরা ওখান থেকে তাড়া খেয়ে উঠে আসলাম। কত লোক যে আমরা আছি আর কত লোক মারা গেছে গুলিতে, আর তা ঠিক নেই। ছোট ছোট শিশু বাচ্চা অনেক মারা গেছে। ওখানে গোলাগুলির সময় তো চলছে, গোলাগুলি চলছে। তারপর ওই আপনার ফরিদপুর ডিস্ট্রিক্টের লোক, খুলনা ডিস্ট্রিক্টের লোক যারা ছিল তারা আবার একটু লড়াইতে উস্তাদ ছিল। ওরা ওই মারত, ওই কালিয়া ট্যাঙা ওই মারত ওই ওদের সঙ্গে। আর আমরা তো ওই পারতাম না, আমরা তো রাত্রে রাত্রে পালিয়ে আসলাম, নদী দিয়ে সাঁতরাই পালাই আসতাম। ওদিকে কামড়, আবার ওদিকে আপনারই উপরে গুলি, তারপর আমরা এখানে। And now they're living under the sword of eviction here too. Previously known as the purveyors of anti-capitalist rhetoric, nowadays West Bengal government is polishing up its image to welcome global investors. The beginning, and I believe that after signing this document, new avenue will be opened, and our friendship between Salim Group and Government of West Bengal will be further strengthened. We have to give up old ideas which is not workable today. We have to reform. It's a position, either you reform or you perish. For that, Kolkata must banish its poor and its squatters, many of whom had come here as refugees. They did not come on their own accord. They were uprooted by the tumultuous events of partition and its subsequent spin-offs. মুখা বয়লে কাজ করে আমি যাম না, তোরা যা, বিটি আমার বাড়ি, আমার জায়গা, আমার স্বামী বিটি ছেড়ে যাম না, তোরা যা। After all these years, the right to return has become meaningless for these communities. Their struggle now centres on the right to remain. সমস্তই তো এখানে, স্কুল, তারপরে আপনার জল কল সবকিছুই আমাদের এখানে। ওখানে গিয়ে কি করব? আমরা এখান থেকে যাব না, এখানে সবাই যাওয়ার চেষ্টা করছে, এবার আমরা এখানে থাকবো কি করে সেই চেষ্টা করতে হবে। এর আমরা যাব না, পরিষ্কার না, আমাদের এলাকার মধ্যে করতে হবে, আমাদের জমি ভিত্তিক পুনর্বাসন দিতে হবে। এই জমি না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, সে যে আমরা যেখানে গিয়ে পৌঁছাই। আর যাব না, এইখানে আমার জন্মমাটি।